আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তে তারেক রহমানের চেয়ারপারসন হওয়ার খবর আমরা ইতিমধ্যে পেয়েছি। তো এই বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে, সে সম্পর্কে বিস্তারিত জানাবেন। আফসানা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভারমুক্ত হওয়ার খবরে আসলে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন স্থায়ী কমিটির বৈঠকে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে এবং দলের গঠনতন্ত্র অনুযায়ী আসলে তিনি এই চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। এবং তারেক রহমান যেটি বলেছেন যে এই দায়িত্ব পাওয়ায়, গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের দায়িত্ব বুঝে পাওয়ায় আসলে তারেক রহমান সন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের কাছে তিনি দোয়া চেয়েছেন যেন তিনি এই নতুন দায়িত্বটি আসলে ঠিকঠাক মতো পালন করতে পারেন। আপনাকে একটু জানিয়ে রাখি, আসলে বিএনপির যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারপারসনের যে পদটি, সেই পদটি শূন্য হলে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকেন তিনি অটোমেটিকলি আসলে চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে যান এবং সেটি আমরা আগে থেকেই আসলে জানতে পেরেছিলাম। এবং আজকে স্থায়ী কমিটির এই বৈঠক, অর্থাৎ বিএনপির যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রয়েছে সেই ফোরামের বৈঠকের পর আসলে সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানানো হলো এবং আগামীকাল থেকে বা এখন থেকেই আসলে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। সেই সাথে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে আসলে তিনি অংশগ্রহণ করবেন। আপনি নিশ্চয়ই জানেন যে নির্বাচন কমিশনের যে বিধান রয়েছে সেটিতে দলের পক্ষ থেকে যে প্রচারের ক্ষেত্রে কিন্তু এই চেয়ারম্যান, দলীয় চেয়ারম্যানের নাম এবং ছবি সম্বলিত যে পোস্টারিং করা হয় সেই ক্ষেত্রে আসলে কিন্তু আজকের এই তার পদটি সেটি কিন্তু একটি ভূমিকা পালন করবে। এবং সেই সাথে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আগামী 11 তারিখ অর্থাৎ পরশুদিন থেকে 4 দিনের একটি সফর ছিল তারেক রহমানের উত্তরবঙ্গের। সেখানে তিনি 9টি জেলা সফর করার কথা ছিল। নির্বাচন কমিশনের অনুরোধে কিন্তু সেই সফরটি স্থগিত করা হয়েছে বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছেন। সারাদিন আজকে কিন্তু বিকেল থেকেই ব্যস্ত সময় পার করেছেন কার্যালয়ে তারেক রহমান। তিনি 3টি দেশের কূটনীতিকের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে সবশেষ তথ্য। আফসানা। ধন্যবাদ রফিক। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। এদিকে জিয়া উদ্যানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলছেন, খুব শীঘ্রই নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। এ বিষয়ে আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও তার কর্ম সবার মাঝে তুলে ধরতে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকা এর উদ্যোগে রাজধানীর জিয়া উদ্যানে আলোকচিত্র প্রদর্শনীর এ আয়োজন। প্রদর্শনী উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ঘুরে দেখার পাশাপাশি সেখানে রাখা শোক বইয়ে সই করেন তিনি। এ সময় নজরুল ইসলাম খান জানান, নির্বাচনের আগে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করবে। খুব শিগগিরই বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বলেও জানান দলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক। আমাদের মতো একটা এত বড় দলে যোগ্য প্রার্থী প্রচুর,
তো সেখানে অনেকেই দলের সিদ্ধান্ত মনে করেছে আর কি, যে এই সিদ্ধান্তের চেয়ে তাকে যদি মনোনীত করা হতো তাহলে আরও ভালো হতো। তো তারা সেই জন্য চেষ্টা করছে এবং প্রত্যাহারের সময় শেষ হয় নাই। আমরা আশা করছি যে তারা প্রত্যাহার করবেন, অনেকেই অলরেডি প্রত্যাহার করার কথা জানিয়েছেন আমাদেরকে। এদিকে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের উত্তরবঙ্গ সফর নেতাকর্মীদের উজ্জীবিত করবে। আমরা নিজেরাই একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন চেয়েছিলাম, সেভাবেই হয়েছে। এবং এই সংসদের আপনার যে সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে, সেই সংস্কারগুলো তো বহু আগে 31 দফার মাধ্যমে আমরা সেটা জাতিসংঘের প্রস্তাব তুলে ধরেছি। সুতরাং সংস্কার তো আমাদের মজ্জাগত, না বলার তো কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয়। স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বির হত্যাকাণ্ড সহ সাম্প্রতিক ঘটনার কারণে আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও সক্রিয় এবং কৌশলী হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। শীত উপেক্ষা করে সকাল থেকেই সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে আসেন দলের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানানোর পাশাপাশি কবর জিয়ারত ও ফাতেহা শরীফ পাঠ করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইউট্যাব মহাসচিব ডক্টর মোর্শেদ খান বলেন, বেগম খালেদা জিয়া জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সেই গণতন্ত্র অর্জনের পথে বাংলাদেশ। ম্যাডাম আমাদের জন্য, গণতন্ত্রের জন্য শেষ পর্যন্ত ফাইট করে গিয়েছেন এবং তার বিনিময়ে আমরা গণতন্ত্র অর্জন করার পথে। এটা আমাদের আসলে একটা সফট কর্নার, হ্যাঁ, আমাদের ভালোবাসার জায়গা। দল বা কোনো কিছু করি না, রাজনীতির সাথে জড়িত ছিলাম এমন কিছু না, কিন্তু কেন জানি না, মানে তাকে খুবই ভালো লাগে আর কি। আমাদের নেত্রী, মহান নেত্রী ছিল, মানুষের কল্যাণে কাজ করেছে, কাজেই আমরা তার রুহের মাগফিরাত কামনা করব, এটাই তো স্বাভাবিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে এ পর্যন্ত 645টি আপিল করেছে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা। গত 5 জানুয়ারি থেকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুরু হয়। প্রথম দিন 42টি আবেদন জমা পড়ে। দ্বিতীয় দিন মঙ্গলবার 122টি আবেদন করা হয়। তৃতীয় দিন বুধবার আপিলের আবেদন পড়ে 131টি। বৃহস্পতিবার চতুর্থ দিনে 174টি আপিল আবেদন এসেছে। অন্যদিকে সীমানা জটিলতায় পাবনা 1 ও 2 আসনের নির্বাচন আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়, বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। ভোট একটি সাধারণ জনগণের একটা গোপনীয় বিষয়। এই গোপনীয় বিষয়টাকে আপনারা প্রকাশ্যে নিয়ে আসতেছেন, বিভিন্ন এজেন্সির তালিকা চলে যাচ্ছে, বিভিন্ন সংস্থার কাছে চলে যাচ্ছে। তাহলে আর আমাকে যে তারা সমর্থন করছে, তাদের তাহলে গোপনীয় থাকলো কোথায়? তাহলে আমি মনে করছি যে তারা যে আইনটা করেছে সেই আইনটা যথাযথ নয়। এই আইনটা কালো আইনের মতো একটা আইন। শুরু থেকেই আমার মনোনয়ন বাতিল করার জন্য চেষ্টা চলছিল। আমার মনোনয়নপত্র দাখিলের সময় আইন অনুযায়ী তাৎক্ষণিক আমাকে প্রাপ্তি স্বীকারপত্র দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত আমাকে উপজেলা অফিস থেকে, সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে আমাকে প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হয় নাই। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের আদেশ অনুযায়ী ওই কোর্ট কর্তৃক পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকে। নির্বাচনে পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। সকালে ময়মনসিংহ নগরীর এবি গুহ রোডে শিববাড়ি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, নির্বাচনের আমেজ সব জায়গায় আছে। এ সময় বিভিন্ন অজুহাতে মাজারে হামলার নিন্দাও জানান তিনি। এর আগে নগরীর বুড়া পীরের মাজার ও হজরত শাহ সুফি সৈয়দ কালু শাহ মাজার পরিদর্শন করেন প্রেস সচিব। যে অ্যাটমসফিয়ার আছে, আমরা যথেষ্ট মনে করি এখনো ভালো অ্যাটমসফিয়ার আছে। ইলেকশনের আমেজ সব জায়গায় আমরা দেখছি। আর লেভেল প্লেইং ফিল্ড দু একটা কথা বলেন, বাট আমরা দৃশ্যমান কোনো এমন কিছু দেখছি না যে এর জন্য মানে কেউ বলতে পারবেন যে দেশে লেভেল প্লেইং ফিল্ড নেই। আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড আছে। দেশের চাবি আপনার হাতে, এই প্রতিবাদে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দিনাজপুরে আনুষ্ঠানিকভাবে ভোটের গাড়ি উদ্বোধন করা হয়েছে। দিনাজপুর গোরে শহীদ বড় মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তিনি বলেন,
এই নির্বাচনে একই সঙ্গে হ্যাঁ ভোট ও না ভোট অনুষ্ঠিত হবে। আর হিন্দু ও আদিবাসী ভোটারদের সুরক্ষা দিবে প্রশাসন। গণভোট হলে 50 বছরের জন্য দেশকে এগিয়ে নেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। এই যে একটা যে নির্বাচন হচ্ছে, এটা কিন্তু আমাদের আগামী 50 বছরের ভাগ্য নির্ধারণ করবে। এটা কিন্তু একটা 5 বছরের নির্বাচনের জন্য না। কারণ এর মধ্যে আমরা একটা জানেন যে এই আরেকটা ভিন্ন জিনিস হচ্ছে যে এই নির্বাচনে একটা গণভোট হচ্ছে। তো আপনি এটাতে হ্যাঁ বলবেন অথবা না বলবেন। নির্বাচনের মাঠে এবার শুধু ভোটের লড়াই নয়, চলছে সম্পদেরও যেন নীরব প্রতিযোগিতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বৈধ হওয়া 1842 জন প্রার্থীর তালিকা বলছে 501 জন কোটিপতি। প্রতি 4 জন প্রার্থীর একজনের পকেটে রয়েছে কোটি টাকার বেশি সম্পদ। তাদের মধ্যেও আবার 7 জন আছেন যাদের সম্পদের অঙ্ক শত কোটি টাকার উপরে। তবে সবচেয়ে বেশি কোটিপতি প্রার্থী ঢাকা বিভাগে। বিস্তারিত থাকছে রাকিব হাসানের রিপোর্টে। একসময় সংসদে যাওয়ার স্বপ্ন মানেই ছিল ত্যাগ, আন্দোলন আর জনসংযোগ। এখন সেই ছবিতে যোগ হয়েছে ব্যাংক ব্যালেন্স আর সম্পদের হিসাব। গ্রাম থেকে শহর সব আসনেই দেখা যাচ্ছে জমি, ফ্ল্যাট, গাড়ি আর ব্যবসায়িক বিনিয়োগের দীর্ঘ তালিকা। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের তালিকায় চোখ বুলালে দেখা যায় মনোনয়নপত্র বৈধ হওয়া 1842 জন প্রার্থীর মধ্যে 501 জনই কোটিপতি। এই কোটিপতির তালিকায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জাতীয় পার্টি, অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা। বৈধ প্রার্থীদের 27.19% কোটিপতিদের দলে শীর্ষ অবস্থানে 365 কোটি 5,28,836 টাকা নিয়ে চট্টগ্রাম 4 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। দ্বিতীয় অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া 1 নাসিরনগর আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান। তার সম্পদ 265 কোটি 3,02,957 টাকার। এই তালিকায় রয়েছে লক্ষ্মীপুর 1 আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন পাটোয়ারি। তার সম্পদ 126 কোটি 47,55,736 টাকার। আর সম্পদের পরিমাণ 108 কোটি 77,80,999 টাকা নিয়ে আছেন ঢাকা 7 আসনে জামাতের প্রার্থী মোহাম্মদ এনায়েতুল্লাহ। হলফনামার তথ্য বলছে বিভাগ ভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি কোটিপতি প্রার্থী ঢাকা বিভাগে 143 জন। দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম বিভাগে কোটিপতি প্রার্থী 114 জন। 51 জন কোটিপতি নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রংপুর বিভাগ। রাকিব হাসান, আর টিভি, ঢাকা। মুসাব্বিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা গণতন্ত্র চায় না তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে রাজধানীর পান্থপথে নিহত মুসাব্বিরের পরিবারের সাথে দেখা করে তিনি একথা বলেন। এ সময় সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এই ধরনের হত্যাকাণ্ড হচ্ছে কিনা তা আইনশৃঙ্খলা বাহিনীকে খতিয়ে দেখতে হবে। নির্বাচন ঠেকাতে এই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারা কোনোভাবেই সফল হবে না। এই হত্যার সুষ্ঠু তদন্তের দাবিও জানান তিনি। তারা তাদের ষড়যন্ত্রের অংশ হিসাবে এরকম আরো অনেক ঘটনা হয়েছে এবং সামনে হয়তো তাদের সেই পরিকল্পনা আছে। যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা অনিশ্চিত করতে পারলে লাভবান হবে, সেই জাতীয় কোনো অপশক্তি এর পিছনে আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। হত্যার 2 দিনেও স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যায় জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। শনাক্তও হয়নি কেউ। তবে পুলিশ বলছে নতুন সিসিটিভি ফুটেজ তাদের হাতে এসেছে, যেখানে শুটারদের চেহারা আরও স্পষ্ট, যা বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের গ্রেফতারে কাজ করছে তারা। পুলিশের পাশাপাশি কাজ করছে গোয়েন্দাদের একাধিক টিম। সকালে তেজগাঁও থানার ওসি জানান, সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত কাজ এগোচ্ছে।
শীঘ্রই মূল হোতাদের গ্রেফতার করা হবে। গত বুধবার রাতে বসুন্ধরা সিটির পেছনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে। গতকালকে আরো বেশ কিছু ফুটেজ পেয়েছি, যেগুলোতে মোটামুটি ভালোভাবে বোঝা যায় যে সাসপেক্টের ফেসটা ভালোভাবে বোঝা যায়। তো আমরা চেষ্টা করতেছি এখনো যে ওই সাসপেক্টের ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে সাসপেক্টকে আইডেন্টিফাইড করার। চতুর্দিকে একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা ইনভেস্টিগেট করতেছি যে মোটিভটা কি। এবারে খেলা প্রসঙ্গ। তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের করা বিতর্কিত মন্তব্যের পর প্রতিক্রিয়া দেখিয়েছেন ক্রিকেটাররা। তাসকিন, মেহেদী মিরাজ, তাইজুল ও মুমিনুল হক নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া জানান। দায়িত্বশীল জায়গায় বসে এমন অযাচিত মন্তব্য দেশের জন্য ক্ষতিকর বলেও জানান ক্রিকেটাররা। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে প্রতিবাদ জানিয়েছে কোয়াব। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। এম নাজমুল ইসলাম বিসিবির নবনির্বাচিত পরিচালক ক্লাব কোটায় নির্বাচিত হয়ে বোর্ড পরিচালনার দায়িত্ব পান। অর্থ বিভাগ চালানোর দায়িত্ব দেওয়া হয় তাকে। এরপরই বিসিবিতে বাড়তে থাকে তার প্রভাব। এই প্রভাব দেখাতে গিয়ে এবার তিনি ভুলে গেছেন নিজের দায়িত্ব জ্ঞান। বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশের অবস্থান বিষয়ে তামিম ইকবালের ব্যক্তিগত মন্তব্যের বিপরীতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা এই ওপেনারকে ভারতের দালাল বলে গালি দেওয়ার নজির গড়েন তিনি। এরপরই তার সেই দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন জাতীয় দলের ক্রিকেটাররা। একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন, তখন বোর্ড কর্মকর্তাদের আচরণ বিধি নিয়ে আমাদের প্রশ্ন যায়। অনেক ক্রিকেটারই প্রকাশ্যে নিজেদের ক্ষোভ জানিয়েছেন। তাসকিন আহমেদ লিখেন, এমন মন্তব্য ক্রিকেটের স্বার্থ সহায়ক নয়। সংশ্লিষ্ট মহলকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার অনুরোধ জানান তিনি। হতবাক তাইজুল ইসলাম। এমন মন্তব্যকে রুচিহীন ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি। সংশ্লিষ্ট পরিচালককে ক্ষমা চাওয়ার পাশাপাশি জবাবদিহিতার আওতায় আনার দাবি তার। মুমিনুল হক ও নাজমুল ইসলামের বিষয়ে সরব। তার ক্ষমা চাওয়ার পাশাপাশি বিসিবিকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেন এক হাত নেন এই বোর্ড পরিচালককে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল চেয়ারে বসে এ ধরনের মন্তব্য অপরাধের মধ্যে পড়ে বলেও মনে করেন তিনি। এছাড়াও নাজমুল ইসলামের মতো লোকজন বোর্ড পরিচালনা করা দুঃখজনক বলেও মত দেন তিনি। মেহেদী হাসান মিরাজ বিষয়টি হালকাভাবে না নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন। ক্রিকেট বোর্ডে যারা আছে তারা আরো সুন্দরভাবে জিনিসটাকে অর্গানাইজ করতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্টরা পদক্ষেপ নেবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। বাংলাদেশ পেইন্ট ও কোটিংস ইন্ডাস্ট্রিতে নান্দনিক, উদ্ভাবক এবং শিল্পী সত্তার এক অনন্য সংযোগ আনুষ্ঠানিক যাত্রা শুরু করল বার্জার ইলিউশন হারিয়ে যায় ক্যাম্পেইন। সন্ধ্যায় এক কনভেনশন হলে এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বার্জার পেইন্ট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, চিফ মার্কেটিং অফিসার সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। এছাড়া শিল্পী অর্ণব, স্থপতি ও শিল্পী অপি করিম এবং ডিজাইনার ও শিল্পী সারা করিম সহ বিশেষ ব্যক্তিরা অংশ নেন এই আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল অর্ণবের কণ্ঠে নতুনভাবে নির্মিত তার জনপ্রিয় গান হারিয়ে গিয়েছির প্রিমিয়ার। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে এবার আরও কঠোর অবস্থান নিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে আন্দোলনকারীদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার দেয়া ভাষণে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানান এই নেতা। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজ দেশের সমস্যা সমাধানে মনোযোগী হতে বলেন। গত 28 ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত দেশটিতে নিহত হয়েছে প্রায় 1.5 মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট বন্ধ সহ কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। চলমান ইস্যুতে ইরানের সঙ্গে সকল ফ্লাইট বাতিল করেছে তুরস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজ দেশের সমস্যা সমাধানে মনোযোগী হতে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শুক্রবার ট্রাম্পের প্রতি এই আহ্বান জানান খামেনি। এর আগে ট্রাম্প বলেন, ইরানের পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। এ সময় ইরানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আগের মতো ইরান যদি মানুষ হত্যা শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র এর কঠোর জবাব দেবে।
ধারণা করা হচ্ছে ট্রাম্পের পূর্বের করা এমন মন্তব্যের জেরেই এই জবাব দিয়েছেন খামেনি। এখন থেকে কংগ্রেসের অনুমোদন ছাড়া ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আর কোনো সামরিক পদক্ষেপ নিতে পারবে না। বৃহস্পতিবার 5 ভোটের ব্যবধানে মার্কিন সিনেট এই প্রস্তাবটি পাশ হয়েছে। এতে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দিয়েছেন অনেক রিপাবলিকান সিনেটররাও। এমন ঘটনায় তার বিরুদ্ধে ভোট দেয়া রিপাবলিকানদের নিন্দা জানিয়েছেন ট্রাম্প। এখন থেকে কোনো দেশে সামরিক হামলা চালানোর আগে মার্কিন নিম্নকক্ষ কংগ্রেসে বিল পাশ করতে হবে ট্রাম্পকে। এদিকে শুক্রবার ট্রাম্প জানিয়েছে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার কারণে ভেনেজুয়েলায় দ্বিতীয় ধাপে আর কোনো হামলা চালানো হবে না। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অনেক রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়া শুরু করেছে ভেনেজুয়েলা। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।